ভাই, আপনার হাতে কি হয়েছে? আপনার হাতে কে এভাবে খামচি দিল? মাসুদের এমন কথা শুনে জাহিন হকচকিয়ে উঠে নিজের বাঁ হাতের দিকে তাকালো। মনে পড়ে যায় গতকাল রাতের অপ্রত্যাশিত সেই ঘটনা। জাহিন ঢোক গিলে ঠোঁটে ঠোঁট চেপে ধরে স্তব্ধ হয়ে বসে রইল। জাহিনকে এভাবে বসে থাকতে দেখে মাসুদ পুনরায় বলে, কি হলো ভাই? কোথায় হারিয়ে গেলেন আপনি? জাহিন নিজেকে সামলে নিয়ে তপ্ত নিঃশ্বাস ছেড়ে গুটিয়ে রাখা শার্টের হাতটা কবজি পর্যন্ত রেখে দিয়ে গম্ভীর গলায় বলে, কিছু হয়নি। তুই খবর নিয়েছিস ফ্যাক্টরিতে? ভাই, নিয়েছি। কতদিন লাগবে 300 কম্বল বানাতে? হয়ে যাবে সপ্তাহখানেকের ভেতরে। আচ্ছা। মাসুদ চলে যায়। মাসুদ চলে যেতেই জাহিন চোখ বন্ধ করে মাথাটা হেলিয়ে দেয় চেয়ারের উপরে। আজকে সকালে না হয় পালিয়ে চলে এসেছে, তা বলে কি সবসময় অয়ন্তীর কাছ থেকে পালিয়ে বেড়াতে পারবে? একবার না একবার তো তার সামনে পড়তেই হবে। তখন কি করে ফেস করবে অয়ন্তীকে? মেয়েটা চোখের সামনে আসলেই তো ভেসে উঠবে তাদের সেই চুম্বনকৃত দৃশ্যটা। জাহিন যেটা চাইলেও নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলতে পারছে না। জাহিন তড়াৎ করে সোজা হয়ে বসে বলে, না, এভাবে বসে থাকলে চলবে না। মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। কথাটা বলেই জাহিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ে। নুহাসও সবে মাত্রই বাইক পার্ক করে পার্টি অফিসে এসেছে। জাহিন নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ড্রাইভ করে বেরিয়ে পড়ে পার্টি অফিস থেকে। নুহাস জাহিনকে এভাবে চলে যেতে দেখে বারান্দায় বসে থাকা মাসুম আর রাসেলের কাছে এসে বলে, কি রে ভাই, এভাবে চলে গেল কেন? রাসেল দু কাঁধ নাচিয়ে বলে, আমি কি জানি, আসার পর থেকে দেখছি ভাইয়ের কিছু একটা হয়েছে, বারবার অন্যমনস্ক হয়ে আছে। তুমি কিছু জানো না নুহাস ভাই? তুমি তো ভাইয়ের সাথে থাকো। নুহাস বিরস গলায় বলল। আমি জানলে কি আর তোদের জিজ্ঞেস করি? বলেই নুহাস মিটিং রুমের ভেতরে চলে যায়। মাসুম রাসেলের দিকে ফিরে বলে, জানিস, বায়ের বাঁ হাতে খামচির দাগ দেখেছি আজকে। একেবারে তাজা খামচি। মনে হচ্ছে গতকাল রাত্রে হয়েছে। রাসেল ভ্রু কুঁচকে বলে। তো এখন কি হয়েছে? মাসুম বাঁকা হেসে বলে, বুঝিস না কেন বেটা? মনে হয় ভাবি খামচি দিয়েছে ভাইকে। নতুন নতুন বিয়ে শাদী হলে এমনটাই হয়। কিন্তু ভাই যে এতটা ফাস্ট দৌড় দেবে এটা বুঝতে পারিনি। রাসেল বিরক্তিকর ভাব নিয়ে বলে, তোর মাথায় কি সবসময় এসব উদ্ভট চিন্তা আসে মাসুম? তোর নামটা মাসুম না রেখে মাসুদ রাখা দরকার ছিল, কারণ তোর মাথায় অলওয়েজ এসব মাসুদ মার্কা চিন্তা ভাবনা আসে। মাসুম রেগে বলে, তোর নাম তাহলে রাসেল ভাইপার রাখা উচিত ছিল, কারণ তোর সারা অঙ্গ তো বিষে ভরা। রাসেল কিছু বলতে গিয়েও থেমে যায়। এই মাসুমের সাথে কথা বললেই কথা বাড়বে এটা সে জানে, তাই নিজেই চুপচাপ এখান থেকে কেটে পড়ে। মাসুম তা দেখে বলে, কিরে রাসেল ভাইপার, চলে যাচ্ছিস কেন? তোর বিষ ঢালবি না আমার রং সর্বাঙ্গে? কথাটা বলে বিড়বিড় করে কিছু একটা বলে মাসুম। রিহান বসে আছে বড় একটা শিমুল গাছের নিচে, অপেক্ষায় আছে পাপড়ির জন্য। গতকাল রাতে রিহান পাপড়িকে ফোন দেওয়ার পর পাপড়ি নিজেই বলেছে সে রিহানের সাথে দেখা করতে চায়। রিহান তো যেন আকাশের চাঁদ পেয়ে গেছে, পাপড়ি নিজে থেকে তার সাথে দেখা করতে চাইছে। রিহান ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকাতেই নজরে পড়ে পাপড়ির উপরে। পাপড়ি এগিয়ে আসছে তার দিকে এক পা করে। পাপড়ি নিজেকে আজকে পুরো কালো রঙে মুড়িয়ে দিয়েছে। গৌরবর্ণের যেন কালো রঙের মাঝে আরো বেশি করে ফুটে উঠেছে। রিহান আনমনেই নিজের বাঁ হাতটা নিজের বুকের বাঁ পাশে এনে চেপে ধরে। বুকের খাঁচার বন্দি থাকা ছোট পাখিটা যেন একটু বেশি লাফালাফি করছে। রিহান মনোমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল পাপড়ির দিকে। পাপড়ি সময়ের ব্যবধানে কখন যে রিহানের সামনে চলে এসেছে সেটা রিহান টেরই পায়নি। পাপড়ির ডাকে রিহানের ঘোর ভাঙে। এই যে মিস্টার রিহান, আপনি আছেন নাকি অন্য দেশে পাড়ি জমিয়েছেন? যদি জমিয়ে থাকেন তাহলে প্লিজ ফিরে আসুন। রিহান চমকে উঠে পাপড়ির দিকে তাকায়।
নিজেকে ধাতস্থ করে শুকনো ঢোক গিলে পাপড়ির দিক থেকে নজর সরিয়ে নিয়ে ঘাড়টা চুলকিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে, জি বলুন। পাপড়ি কিছু না বলে কাঁধে ঝুলিয়ে থাকা ব্যাগটার সামনে এনে চেন খুলে 800 টাকা বের করে রিহানের দিকে এগিয়ে দিয়ে বলে, নিন আপনার টাকা। রিহান একবার পাপড়ির হাতের দিকে তো একবার মুখের দিকে তাকায়। পাপড়ি তা দেখে বলে, কি হলো, ধরুন আপনার 800 টাকা। রিহান আমতা আমতা করে বলে। না মানে আপনি টাকাটা দিয়ে দিবেন এত জলদি? পাপড়ি ভ্রু কুঁচকে বলে, মানে আপনি তো এতদিন টাকার জন্য মরে যাচ্ছিলেন। না মানে তার জন্য আপনি এত জলদি জলদি টাকাটা ফিরিয়ে দিবেন? আজব মানুষ তো আপনি। এতদিন আমাকে টাকার জন্য জ্বালিয়ে মারছিলেন আর এখন বলছেন এত জলদি কেন টাকা ফিরিয়ে দিচ্ছেন। মানে ঠিক কি চাইছেন আমাকে একটু খোলসা করে বলবেন প্লিজ। রিহান ঘাড় চুলকিয়ে নজর নিচু করে অস্পষ্ট সুরে বলে, আপনাকে চাইছি সারা জীবনের জন্য। পাপড়ি ভ্রু কুঁচকে বলে, কি চাইছেন সারা জীবনের জন্য? যাকগে, আপনি কি চান তা জেনে আমার কি। আপনি এই টাকাটা নিয়ে আমাকে উদ্ধার করুন। রিহান সাহসা গলায় বলে। টাকার পরিবর্তে আপনাকে দিলে হয় না মিস পাপড়ি? পাপড়ি হতবাক হয়ে তাকিয়ে রইল রিহানের মুখ পানে। রিহানের কথাটা বুঝতেই পাপড়ি উত্তেজিত গলায় বলে, কিসব আবোল তাবোল বকছেন আপনি রিহান? আমি আপনার প্রেমে পড়ে গেছি পাপড়ি। পাপড়ির গলার স্বর কাঁপছে। কি বলবে সে এই মুহূর্তে রিহানকে? পাপড়িকে চুপ থাকতে দেখে রিহান বলে, আপনি কিছু বলবেন না পাপড়ি এর প্রতি উত্তরে? পাপড়ি জোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে বলে, হুমায়ুন আহমেদের একটা কথা আছে, কি জানেন? রিহান নির্বিক হয়ে তাকিয়ে রইল পাপড়ির দিকে। এখানে এই মুহূর্তে হুমায়ুন আহমেদের কথা আসলো কোথা থেকে? অদ্ভুত। পাপড়ি পুনরায় বলল, হুমায়ুন আহমেদের কথাটা হলো চট করে কারোর প্রেমে পড়ে যাওয়া কোনো কাজের কথা না মিস্টার রিহান। আমাদের মাত্র দেখা হলো, কয়েকদিন হলো, আর এর মাঝে আপনি আমার প্রেমে পড়ে গেলেন। ব্যাপারটা কেমন হয়ে অদ্ভুত হয়ে গেল না? রিহান মুস্কি হেসে বলল, তাহলে হুমায়ুন আহমেদের আরেকটা কথাও আছে, সেটা হয়তো আপনি জানেন না। তাই নাকি? তা সেটা কি শুনি। সেটা হলো মেয়েদের তৃতীয় নয়ন থাকে, এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। তাহলে আপনি কেন বুঝতে পারছেন না বিষয়টি? পাপড়ি নির্বাক ভঙ্গিতে তাকিয়ে রইল রিহানের দিকে। রিহান 2 কদম এগিয়ে আসে পাপড়ির দিকে। পাপড়িও 2 কদম পিছিয়ে যায় আনমনে। রিহান পাপড়ির চোখের সামনে চুটকি বাজাতেই পাপড়ি হক চকিয়ে উঠে অন্যদিকে ফিরে নেয় মুখ। রিহান মৃদু হেসে প্যান্টের পকেটে 2 হাত গুজে বলে, এভাবে তাকাবেন না পাপড়ি। আমার যে তখন হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তখন এর প্রতিকার করার জন্য আপনাকে নিবিড়ভাবে প্রয়োজন হতে পারে আমার। পাপড়ির গলার স্বর কাঁপছে, কিন্তু তারপরও নিজেকে সামলিয়ে বলে, আপনার টাকাটা নিন আর আমাকে উদ্ধার করুন এই দায়ভার থেকে। রিহান স্বাভাবিক গলায় বলে। ওই টাকাটা আপনার কাছে রেখে দিন পাপড়ি। পাপড়ি কপট রাগ দেখিয়ে বলে, কেন? আমি কেন আপনার টাকা রেখে দিব? আপনার টাকা আপনি রাখুন। বলেই রিহানের দিকে এগিয়ে দেয় টাকাটা, কিন্তু রিহান হাত বাড়িয়ে নেয় না। পাপড়ি চোখ রাঙিয়ে বলে, কি হলো নীল? তারপর রিহান নিল না, বরং ঠোঁটের কোণে হাসি রেখে পাপড়ির দিকে এক নজরে তাকিয়ে রইল। পাপড়ির মেজাজ গরম হয়ে আসছে। ঘাড় ঘুরিয়ে 4-5টায় নজর বুলিয়ে নেয়। সবাই সবার মতো করে কপত কপুতিরা একে অন্যের হাত ধরে ঘোরাফেরা করছে, তো কেউ বসে গল্প করছে। পাপড়ি আকস্মিক রিহানের দিকে এগিয়ে এসে রিহানের বুক পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে দ্রুত পায়ে চলে যায়। রিহান পকেটের থেকে টাকা বের করে হতবাক হয়ে তাকিয়ে রইল পাপড়ির যাওয়ার পানে, কিন্তু পরক্ষণে মুচকি হেসে বলে, আমার প্রেমে তো আপনাকে পড়তেই হবে পাপড়ি। যদি না পড়েন তো তাহলে আপনার ঘাড় ধরে আমার প্রেমে মজিয়ে নিব আপনাকে। সন্ধ্যা হয়ে গেছে। অয়ন্তীকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য তার চাচি শাশুড়ি আর শাশুড়ি মা রান্না ঘর থেকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারপরও অয়ন্তী টুকটাক কাজ করে রুমে এসেছে। রুমে এসে পড়ার টেবিলে বসে প্রথম বইটা হাতে নিয়ে খুলতেই একটা চিরকুট নজরে পড়ে। অয়ন্তী ভ্রু কুঁচকে চিরকুটটা হাতে নিয়ে পড়তে শুরু করে। সরি অয়ন্তী, গতকাল রাত্রের ওই অপ্রত্যাশিত ঘটনার জন্য সত্যি আমি সরি। আসলে কিভাবে কি হয়ে গেল আমি বুঝতেই পারিনি। এর পরের বার এমনটা আর হবে না।
অয়ন্তী চিরকুটটার এক কোণে জাহিন নামটা দেখে বুঝতে পারলো এটা জাহিনের লেখা। কিন্তু জাহিন এটা রাখলো কখন? হয়তো সকালবেলা রেখে গেছে। কিন্তু সে এখন পেয়েছে চিরকুটটা। অয়ন্তী এই প্রথমবারের মতো কারো কাছ থেকে চিরকুট পেয়েছে, তাও আবার সেটা স্বামী নামক পুরুষ মানুষটার থেকে। কোথায় প্রেমপত্র দিবে নতুন বউকে, তা না করে দিল দুঃখিত পত্র। এত বেরসিক মানুষ এই সামান্য একটা কাজের জন্য এভাবে সরি বলতে হয়? কিন্তু মানুষটা এখন কোথায় আছে? সারাদিন কি একবারও তার কথা মনে পড়েনি? কিন্তু অয়ন্তীর খুব জাহিনের কথা মনে পড়ছে। কখন আসবে জাহিন বাড়িতে? অয়ন্তী চিরকুটটা বইয়ের ভেতরে রেখে মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তাদের দুজনের সেই সুন্দর মুহূর্তটা। রাত 9টার দিকে জাহিন বাড়িতে আসে। জহুরা বেগম এসে সদর দরজা খুলে দেয়। জাহিনের হাতে একগুচ্ছ লাল গোলাপ ফুল আর চকলেট। ছেলেকে দেখে জহুরা বেগম বলেন, এসে গেছিস? নুহাস কোথায়? জাহিন ভেতরে ঢুকতে ঢুকতে বলে। নুহাস বাইকে আসছে হয়তো, কোথায় আটকে আছে। জহুরা বেগম সদর দরজা লাগাতে লাগাতে বলেন, ও মা, আহান কোথায়? ঘরেই আছে। ও, জাহিন চলে যেতে নিবে তখনই জহুরা বেগম বলেন, আনকে কেন খুঁজছিস? ফুল আর চকলেটগুলো দেওয়ার জন্য। হঠাৎ এগুলো আনলি যে? অনাথ আশ্রমে গিয়েছিলাম, বাচ্চারা এগুলো দিয়েছে। ও আচ্ছা, তাহলে একটা কাজ কর, এগুলো আহানকে না দিয়ে অয়ন্তকে দিস, মেয়েটা খুশি হবে। জাহিন থমকে যায়। অয়ন্তীর কথা তো তার মনেই ছিল না। জাহিন মাথা নাড়িয়ে উপরে চলে যায়, কিন্তু নিজের রুমে যাওয়ার আগে আহানের ঘরে ঢুকে আহানকে চকলেটগুলো দিয়ে এসে ফুলগুলো নিয়ে নিজের রুমে যায়। রুমে ঢুকতেই দেখে অয়ন্তী খুব মনোযোগ দিয়ে পড়ছে। জাহিন যে এসেছে সেই দিকে খেয়াল নেই। জাহিন ফুলগুলো দিকে এক পলক তাকিয়ে অয়ন্তীর দিকে এগিয়ে গিয়ে অয়ন্তীর সামনে ফুলের তরাটা এগিয়ে দেয়। হঠাৎ করে এমনটা হওয়াতে অয়ন্তী চমকে জাহিনের দিকে তাকায়। জাহিন শান্ত গলায় বলে, এটা আপনার। অয়ন্তী লাল গোলাপ দেখে মুচকি হেসে ফুলের তরাটা জাহিনের হাত থেকে নিয়ে নাকের কাছে এনে চোখ বন্ধ করে প্রাণ ভরে গোলাপ ফুলের সুঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। জাহিন মুগ্ধ নয়নে তাকিয়ে রইল অয়ন্তীর দিকে। অয়ন্তীর হাস্য উজ্জ্বল চেহারাটা দেখে জাহিনের বুকের মাঝে কেমন জানি শান্তি শান্তি অনুভব হচ্ছে। ভাগ্যিস মা তাকে বলেছে কথাটা, বলেছে, না হলে তো এমন মনোরম দৃশ্যটা মিস করে যেত সে। অয়ন্তী চোখ খুলে জাহিনের দিকে তাকাতেই জাহিন নজর সরিয়ে নিয়ে চলে যেতে নিবে তখনই অয়ন্তী নিচু স্বরে বলে, থ্যাংক ইউ। জাহিন প্রতি উত্তরে মুস্কি হেসে ওয়াশরুমে চলে যায়। অয়ন্তী ফুলের তরাটা বুকের মাঝে চেপে ধরে মিটমিটিয়ে হাসছে। অয়ন্তীর বুকের ভেতরে কেমন জানি সুখ সুখ অনুভব করছে। কিন্তু এই সুখ কি সইবে অয়ন্তীর কপালে, নাকি অশান্ত কোনো দমকা হাওয়া এসে সেই সুখ কেড়ে নিতে চাইবে? আহান পা টিপে টিপে হেঁটে জারার রুমের সামনে আসে। নীল রঙের পর্দার ফাঁক দিয়ে বোনকে দেখে নেয় বোন কি করছে। আহান পড়ায় মনোযোগী জারাকে দেখে দুষ্টু হেসে হাতে থাকা ছিঁড়া চকলেটের প্যাকেটটার দিকে তাকিয়ে ঢোক গিলে মুখমণ্ডল স্বাভাবিক করে নিয়ে আপু আপু বলতে বলতে রুমের ভেতরে ঢুকে। যারা লেখা থামিয়ে বলে, কি হয়েছে? এভাবে চিৎকার করছিস কেন? আহান জারার পড়ার টেবিলের কাছে এগিয়ে এসে বলে, এই অর্ধেকটা চকলেট তোমার। যারা আহানের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে যায়। যেই ছেলে তাকে কিছু দিতে চায় না সেই ছেলে কিনা আজকে নিজ থেকে তাকে চকলেট দিতে এসেছে। যারা সন্দিহান গলায় বলে, হঠাৎ আমাকে চকলেট দিতে চাইছিস কেন? আহান ঠোঁট ফুলিয়ে বলে, বড় ভাইয়া বলেছে তোমাকে চকলেট থেকে অর্ধেকটা চকলেট দেওয়ার জন্য, তাই দিচ্ছি, না হলে দিতাম না। যারা ঠাট্টা করে বলে, আহা গো, বড় ভাইয়ার ভক্ত ভাই আমার, কবে থেকে তুমি এত বাধ্য ছেলে হলে ভাই আমার? আহান মন খারাপ করে বলে, ঠিক আছে, তোমার চকলেট খেতে হবে না, ভালোর জন্য দিতে চেয়েছিলাম তোমাকে চকলেট, কিন্তু তুমি উল্টে আমাকে কথা শোনাচ্ছ। আহান চলে যেতে নিলে যারা বলে, দাঁড়া, এত কষ্ট করে যখন এনেছিস চকলেটটা তো তখন তো খেতেই হয়, আমি আবার কারোর কষ্ট বিফলে যেতে দেই না। আহানের চোখ মুখে খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আর বলল, সত্যি তুমি খাবে? ঠিক আছে, নাও তুমি খাও। যারার কেমন জানি সন্দেহ হচ্ছে
তাকে এভাবে চকলেট খাওয়ানোর জন্য এত সাধছে কেন আহান? কিছু তো একটা গন্ডগোল আছেই এর মাঝে। যারা আহানের কাছ থেকে চকলেটের প্যাকেটটা নিতে নিতে বলে। কিছু মিশাসনি তো এর মাঝে? আহান গলা টেনে টেনে বলে। আমি কি মিশাব আবার এতে? যারা দাঁত দিয়ে কয়েকক্ষণ ঠোঁট কামড়ে রেখে আহানের দিকে চকলেটের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে। তাহলে তুই আগে খা। আহান ভয়ে ভয়ে বলে। না না না, তুমি খাও, আমি খেয়েছি তো। যারাও সরল গলায় বলে। তো কি হয়েছে, আর একটু খেলে কোনো ক্ষতি হবে না, নে খা। আহান চকলেটের প্যাকেটটা নিয়ে কিছুক্ষণ তবদা মেরে দাঁড়িয়ে রইল। বোনের দিকে তাকাতেই যারা ইশারা করলো খাওয়ার জন্য। আহান চকলেটের প্যাকেটটা সম্পূর্ণভাবে খুলে চকলেট সহ যারার দিকে ছুঁড়ে মেরে চেঁচিয়ে বলে। দেখো তোমার উপরে তেলাপোকা। যারা এমন কথা শুনে ভয়ে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে লাফালাফি আর চিৎকার করা শুরু করে দেয়। এদিকে আহান হাসতে হাসতে বলে। বেশ হয়েছে, আরো খাবে চকলেট? সামান্য একটা প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পাই? কি ভীতি গো তুমি আপু। আহানের এহেন কথা শুনে যারা শান্ত হয়ে না খুলিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে আর নিচ্ছে। অধিক ভয় আর রেগে যাওয়ার কারণে যারা চোখ মুখ লাল হয়ে গিয়েছে। আহান বোনের এমন ভয়ঙ্কর রূপ দেখে শুকনো ঢোক গিলে বলে। আহান বাঁচতে চাইলে পালা। আহান দিক বেদিক না দেখে দৌড় মারল। আহানকে এভাবে চলে যেতে দেখে যারা চেঁচিয়ে বলে। আহান দাঁড়া বলছি, আজকে তোর একদিন কি আমার একদিন। শয়তান ছেলে, খালি শয়তানি বুদ্ধি মাথায় গিজগিজ করে তোর না? বলেই আহানের পেছনে দৌড় দেয় যারা, কিন্তু আহানকে আর ধরতে পারে না যারা। তার আগেই আহান নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে নিশ্চিন্তে রুমের ভেতরে লুঙ্গি ড্যান্স গান গাইতে গাইতে নাচছে। আহানের দরজার বাইরে দাঁড়ানো যারা এসব শুনে আরও তেলেবেগুনে জ্বলে উঠে আর বলে। আহান দরজা খোল, আজকে তো সব বাদরামি আমি ছুটিয়ে ছাড়বো। সবার আদর পেয়ে বাদর হচ্ছিস দিনকে দিন। আহান ভেতর থেকে চেঁচিয়ে বলে। আরে বাদ আমি করবো, আর সেটাও তোমার সাথে। যারা এবার রেগে দরজার লাথি মেরে বলে। দরজা খোল বলছি, না হলে কিন্তু আমি দরজা ভেঙে দেব। আহান গানের স্বরে চিৎকার করে বলতে লাগলো। আমি দরজা খুলবো না, খুলবো না, খুলবো না রে, আমি দরজা খুলবো না। যারা দ্বিতীয়বারের মতো দরজায় লাথি মেরে বলে। আহান ভালো হচ্ছে না কিন্তু। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে আজমল শেখ আর আজাহার শেখ আহানের রুমের সামনে এসে জড়ো হয়। মা চাচিরা আসেনি, তারা এই দুই ভাই বোনের এমন ঝগড়া দেখতে দেখতে ক্লান্ত, তাই আর এসব তারা বেশি পাত্তা দেয় না। আজমল শেখ মেঘে রেগে বলেন। যারা কি হচ্ছে এসব, এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন এই রাতের বেলা? যারা রেগে এবার কাঁদো কাঁদো স্বরে বলে। বাবা, তোমার ভাতিজা সব সময় আমার সাথে এমন করে। আমি পড়ছিলাম তখন ও এসে। যারা সবটা খুলে বলল তার বাবাকে। এই দুই ভাই বোন সব সময় কিছু না কিছু নিয়ে লেগেই থাকে, যেন একই ছাদের নিচে সাপ আর নেউর বাস করছে। আহান ভয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। চাচ্চু আর বাবার ডাকে দরজা সে খুলেনি। আজমল শেখ হতাশার শ্বাস ফেললেন। আজমল শেখ মেয়েকে কিছু বলবেন তার আগেই আজাহার শেখ ভাতিজির কাছে এসে ভাতিজির চোখে নোনা জলটা মুছে বোঝানোর স্বরে বলেন। আহান একবার বের হোক রুম থেকে, তারপর আমি ওকে এমন কঠিন শাস্তি দিব যে যেন পরে আবার আমার আম্মুটাকে আর যন্ত্রণা না করে। তুমি আর কেঁদো না। যারা ছোট বাচ্চাদের মতো বলে। সত্যি বলছো তো তুমি চাচ্চু? আজাহার শেখ মুস্কি হেসে বলেন। একদম 3 সত্যি। তুমি গিয়ে এখন পড়তে বসো। তারপরই ভাইয়ের কাছে এসে চাপা গলায় বলেন। ভাইজান চলেন, বাচ্চারা একটু একটু ঝগড়া করবেই, একটু পরেই দেখবেন তারাই আবার মিল হয়ে গেছে। এসব নিয়ে চিন্তা করবেন না। চাচ্চু আর বাবা চলে যেতেই যারা চোখের জল মুছে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই নজর যায় নুহাসের দিকে। নুহাস হাঁ হয়ে যারার দিকে তাকিয়ে আছে। নুহাসের চাহনি দেখে মনে হচ্ছে যেন যারাকে আজকে সে নতুন দেখছে। যারা এমনিতেই রেগে আছে মনে মনে, আর নুহাসকে দেখে রাগটা যেন আরও চওড়া হয়ে গেল আর নুহাসকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখো? জীবনে কোনোদিন মেয়ে দেখোনি যে এভাবে হুতুম প্যাঁচার মতন তাকিয়ে আছো আমার দিকে? অসহ্যকর দুনিয়া।
নুহাস থম মেরে যায় যারার এমন ঝাড়ি শুনে। বুঝতে পারলো আহানের উপরে পুষে রাখা রাগটা তার উপরেই ঝেড়েছে। যারা ধপধপ পায়ে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দেয়। নুহাস আনমনে হেসে ফেলে যারার ব্যবহার দেখে। আজ এক অন্য যারাকে দেখেছে সে, যে যারা রেগে গিয়েও বাচ্চাদের মতো কান্না করে। এই কান্নারত যারাকে দেখে খুব ইচ্ছা করছিল যারার ওই লাল নাকটা ছুঁয়ে দিতে, কিন্তু মনের ইচ্ছাটা মনেই মেরে দিল নুহাস। এই ইচ্ছেটা তার কোনো দিনও পূরণ হবে না সে জানে। নুহাস দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের ভেতরে চলে যায়। জাহিন বাহিরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কোনো মতে শাওয়ার নিয়ে বের হলো। ভেবেছিল শাওয়ার নিবে না, কিন্তু পরে আবার মত পরিবর্তন করলো। জাহিন এতটুকু বুঝতে পারছে আহার নিশ্চয়ই যারার সাথে আবারও কিছু একটা করেছে। ছেলেটা দিন দিন যত বড় হচ্ছে তত যেন অবাধ্য হচ্ছে। বাড়ির কারো সাথে কিছু না করলেও যারার সাথেও ও কিছু না কিছু একটা করবেই করবে। এটা যেন ওর প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। জাহিন রুম থেকে দ্রুত পায়ে বের হতে নিবে তখনই অয়ন্তী রুমের ভেতরে এসে ঢুকে। জাহিন অয়ন্তীকে দেখেনি, অয়ন্তী জাহিনকে দেখেনি, যার ফলে দুজন দুজনের সাথে ধাক্কা লাগে। অয়ন্তী জাহিনের মতো লম্বা আর শক্তপোক্ত শরীরের সাথে আকস্মিক এভাবে ধাক্কা লাগাতে নিজের টাল সামলাতে না পেরে অয়ন্তী ভয়ে চিৎকার করে নিজেকে বাঁচানোর জন্য সামনে যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে প্রাণপণে। মনে মনে অয়ন্তী ভেবেই নিয়েছে আজকে হয়তো ওর সুন্দর কোমরটা গেল, কিন্তু নিজের উন্মুক্ত কোমরে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে অয়ন্তী ভয়ে ভয়ে চোখ মেলে তাকাতেই দেখতে পায় জাহিন তার মুখের সামনে। জাহিনের গলায় ঝুলে থাকা সাদা টাওয়ালটা অয়ন্তীর দু হাত দিয়ে আঁকড়ে ধরে রেখেছে, যার ফলে জাহিন আর অয়ন্তী অনেকটা ঝুঁকে আছে। সদ্য স্নান করে আসা জাহিনের চুলের কয়েকটা পানির ফোঁটা টুপ করে গড়িয়ে পড়ে অয়ন্তীর বা গালে। অয়ন্তী তাতে চোখ বন্ধ করে নিয়ে পুনরায় জাহিনের দিকে তাকায়। জাহিন ধীরে ধীরে অয়ন্তীকে সোজা করে দাঁড় করায়। অয়ন্তীও সাথে সাথে টাওয়ালটা ছেড়ে দিয়ে এলোমেলো দৃষ্টিতে 4-5টা নজর বুলিয়ে জাহিনের দিকে। জাহিনের গভীর চোখের চাহনি দেখে অয়ন্তীর বুকটা ধক করে ওঠে। মাঝে মাঝে এভাবে তাকায় কেন লোকটা তার দিকে? এদিকে অয়ন্তীর চোখে মুখে পানির ফোঁটাগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে। জাহিন যেন একটা ঘোরের মাঝে চলে গেছে। বা পাশে থাকা হৃদয়টা যেন একটু বেশি লাফালাফি করছে ইদানিং। জাহিন ঢোক গিলে নিজের অজান্তেই ডান হাতটা বাড়িয়ে নিয়ে যায় অয়ন্তীর মুখের দিকে। অয়ন্তী তা দেখে দম আটকে রেখে চোখ বন্ধ করে নেয়। অপেক্ষায় আছে জাহিনের শীতল স্পর্শ অনুভব করায়। অয়ন্তী অপেক্ষার অবসান ঘটিয়ে জাহিন শক্ত শীতল হাতের ছোঁয়া পেল নিজের বা কপালে। জাহিন অয়ন্তীর কপালে হাত রেখে থামেনি। সে সযত্নে অয়ন্তীর কপালে পড়ে থাকা পানির ফোঁটাগুলো আলতো হাতে মুছে দিল। তাতে যেন অয়ন্তীর তোলপেটটা অদ্ভুতভাবে মোচড়ে উঠল। দিন দিন যেন নানান রকমের অনুভূতির সাথে সাক্ষাৎ হচ্ছে অয়ন্তীর। জাহিনের ঠান্ডা গলার স্বর শুনে অয়ন্তী চোখ মেলে তাকায়। দেখে শুনে চলাফেরা করবেন অয়ন্তী, কারণ কোমর ভাঙা বউ কিন্তু আমি বইতে পারবো না। অয়ন্তী ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে যায় জাহিনের কথা শুনে। বলে কি এই লোক, কোমর ভাঙা বউ? জাহিন অয়ন্তীর বিস্ময়কর চেহারা দেখে ঠোঁট টিপে হেসে বলে। কি হচ্ছিল বাইরে? অয়ন্তী গম্ভীর গলায় বলে, যারা আর আহান ঝগড়া করছিল। ঝগড়া থেমেছে ওদের? জাহিন কৌতুকের স্বরে বলে। তো এখন কি আপনি আমার সাথে ঝগড়া করতে চাইছেন? অয়ন্তী ভ্রু কুঁচকে বলে, মানে আমি কেন আপনার সাথে ঝগড়া করতে যাব? এই যে একটু আগে আপনাকে কোমর ভাঙা বউ বললাম, আর আপনাকে দেখে মনে হচ্ছে ঝগড়া করতে চাইছেন আমার সাথে। অয়ন্তী নিজের জায়গা পরিবর্তন করে বলে, আমি কারোর সাথে ঝগড়া করতে পারি না। জাহিন অয়ন্তীর দিকে ফিরে মৃদু হেসে বলে, মাঝে মাঝে আমার সাথে ঝগড়া করবেন অয়ন্তী। অয়ন্তী অবাক হয়ে বলে, কেন? দেখবো কে ঝগড়া জিতে, আমি নাকি আপনি। অয়ন্তী হতবাক হয়ে তাকিয়ে রইল জাহিনের পানে। জাহিন টাওয়াল নিয়ে ভেজা চুল মুছতে মুছতে বলে, আজ তো ঝগড়া করা হলো না, ভবিষ্যতে কিন্তু আমি আর আপনি একদিন ঝগড়া করব, কেমন?
কথাটা বলে জাহিন ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। যত দিন যাচ্ছে অয়ন্তী যেন নতুনভাবে জাহিনের সাথে পরিচিত হচ্ছে। কেমন যেন একটা গোলক ধাঁধার মতো জাহিন নামক পুরুষ মানুষটি।